ঋত্বিক চক্রবর্তীর লেখা দ্য উইমেন ভলিউম 4 গল্পটা পড়ার পর থেকে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। হুম। গল্পটা একটা মেয়ের যার কাছে ভালোবাসা মানে ছিল ভরসা, মানে সুরক্ষা, কিন্তু সেই ভালোবাসার প্রতিশ্রুতিই যে তাকে তাকে একটু একটু করে একটা ফাঁদে ফেলে দেবে সেটা সে বুঝতে পারেনি। একদম। আজ আমরা গল্পটার গভীরে ডুব দিয়ে দেখব ঠিক কোথায়, কিভাবে ভালোবাসার আড়ালে এই ভয়ঙ্কর খেলাটা শুরু হয়েছিল, আর এর পরিণতি কতটা মর্মান্তিক হতে পারে। ঠিক তাই। এই গল্পটা আসলে শুধু একটা প্রেমের গল্প নয়। এটা এটা ধীরে ধীরে মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের একটা পাঠ্য বইয়ের মতো। হ্যাঁ, কিভাবে যত্নের নামে নজরদারি, ভালোবাসার নামে অধিকারবোধ আর আর সুরক্ষার নামে বিচ্ছিন্নকরণ শুরু হয়, তার একটা নিখুঁত চিত্র। আমরা শুধু ঘটনাগুলো পরপর সাজাবো না, বরং বোঝার চেষ্টা করব একজন মানুষ কিভাবে নিজের অজান্তেই তার আত্মবিশ্বাস, স্বাধীনতা, এমনকি নিজের সত্তাটা পর্যন্ত হারিয়ে ফেলে। আর ভয়কেই তার দৈনন্দিন জীবনের অংশ বলে মেনে নেয়। ঠিক। গল্পের শুরুতেই মেয়েটির যে শান্ত, প্রায় আদর্শ পরিবার দেখানো হয়েছে, আমার কাছে ওটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মানে একটা বাড়ি যেখানে কেউ জোরে কথা বলে না। একদম। বাবা একজন শান্ত, স্নেহশীল মানুষ। হ্যাঁ, ঠিক তাই। আপনার কি মনে হয় এই পরিবেশটাই তাকে তাকে পরবর্তী বিপদের জন্য একরকম অপ্রস্তুত করে রেখেছিল? এটা একটা দারুণ পয়েন্ট। অপ্রস্তুত শব্দটা একদম সঠিক। কারণ যে পরিবেশে সে বড় হয়েছে, সেখানে ভালোবাসা মানে ছিল শান্তি আর নিরাপত্তা। হুম। ভালোবাসার যে একটা অন্ধকার, একটা জটিল দিক থাকতে পারে, সেই ধারণাটাই তার ছিল না। তাই কলেজের প্রথম দিনে যখন ছেলেটি এসে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, "আইল প্রোটেক্ট ইউ অলওয়েজ", এই কথাটা তার কাছে একটা প্রতিশ্রুতির মতো শোনায়। প্রতিশ্রুতির মতো শোনায়, সতর্কবার্তার মতো নয়। রক্ষা করা বা প্রোটেক্ট শব্দটা তার কাছে খুব পরিচিত এবং এবং নিরাপদ একটা শব্দ। সে বুঝতেই পারেনি যে এই রক্ষা করার অর্থ হতে পারে বাইরের জগৎ থেকে তাকে আড়াল করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এটাই ছিল প্রথম এবং সবচেয়ে বড় ফাঁদ। হুম। বলা আছে, ছেলেটি বারবার ফোন করে খোঁজ নিচ্ছে, খেয়েছিস, বাড়ি পৌঁছেছিস। এগুলো তো যেকোনো সম্পর্কের শুরুতে খুব স্বাভাবিক মনে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। একজন ভাবতেই পারে যে সঙ্গী তার কতটা যত্ন নিচ্ছে, কিন্তু ঠিক কোন মুহূর্ত থেকে এই যত্নটা একটা অন্যদিকে মোড় নিতে শুরু করে? এখানেই মনস্তত্ত্বের খেলাটা শুরু হয়। দেখুন, নিয়ন্ত্রণ কখনো হুট করে আসে না। এটা খুব ধীরে ধীরে প্রবেশ করে। যেমনটা আপনি বললেন, প্রথম দিকে এই খোঁজ নেওয়াগুলো ছিল যত্নের প্রকাশ। কিন্তু কয়েক মাস যেতেই এর সঙ্গে জুড়ে গেল কিছু নিয়ম। যেমন? যেমন, আমার মেসেজ সিন করে ফেলে রাখবে না, বা যখন তখন মোবাইলের ডেটা অন করে রাখবে না। আপাত দৃষ্টিতে এগুলো খুব ছোটখাটো আবদার মনে হতে পারে। আর মেয়েটিও এগুলোকে ছোট ছোট আপোষ হিসেবেই দেখেছে। হ্যাঁ, কিন্তু এগুলো আসলে আপোষ ছিল না। এগুলো ছিল শর্ত। একদম। এগুলো ছিল নিয়ন্ত্রণের প্রথম ধাপ। অনেকটা সেই ফুট ইন দ্য ডোর কৌশলের মতো। প্রথমে একটা ছোট অনুরোধ রাখা হয়, সেটা মেনে নিলে পরের বার আরও বড় অনুরোধ করা সহজ হয়ে যায়। ঠিক তাই। ছেলেটি বলতো, সম্পর্ক মানে স্বচ্ছতা, কোনো গোপনীয়তা থাকবে না। এই স্বচ্ছতার দোহাই দিয়ে সে আসলে মেয়েটির ব্যক্তিগত পরিসর কেড়ে নিচ্ছিল। ফোন, যা একসময় যোগাযোগের মাধ্যম ছিল, সেটাই ধীরে ধীরে হয়ে উঠল নজরদারির সবচেয়ে বড় যন্ত্র। আর প্রতিটি ছোট নিয়ম মেনে নেবার অর্থ হল সে অজান্তে পরবর্তী আরও কঠিন নিয়ম মেনে নেওয়ার জন্য নিজেকে তৈরি করে ফেলছিল। ঠিক। আর এই নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠল হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। ঠিক তাই। গল্পে এই অংশটা পড়লে গায়ে কাঁটা দেয়। কিভাবে একটা সাধারণ চ্যাটিং অ্যাপ একটা মানুষের জীবনের বিচারালয় হয়ে উঠতে পারে। মেয়েটির লাস্ট সিন বা মেসেজের ডাবল টেক। ওগুলো তার সততার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ তখন আর কথা বলার জায়গা রইল না। ওটা একটা আদালত হয়ে উঠল, যেখানে মেয়েটি হলো আসামি আর ছেলেটি একাধারে উকিল, বিচারক এবং জল্লাদ। তাকে কৈফিয়ত দিতে হতো কেন সে অনলাইনে ছিল, কার সঙ্গে কথা বলছিল। উত্তর দিতে কেন 2 মিনিট দেরি হলো। গল্পে একটা মুহূর্তের কথা বলা আছে, যখন ছেলেটি প্রথমবার ফোনে চিৎকার করে ওঠে। সেই চিৎকারটা মেয়েটিকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। কারণ তার বাড়িতে সে কখনো উঁচু গলায় কথা শোনেনি। শোনেনি। সেই প্রথম সে শেখে ভালোবাসাতেও গলার স্বর সপ্তমে চড়তে পারে। আর এরপরই সেই হার্ট ব্রেকিং লাইনটা আসে, যেখানে বলা হয়েছে মেয়েটি সবচেয়ে বেশি যে বাক্যটা টাইপ করত সেটা হলো, প্লিজ আমাকে বিশ্বাস করো। উফ। এটা ভাবলেই কেমন লাগে, একটা সম্পর্কে থেকে ক্রমাগত নিজের সততার প্রমাণ দিয়ে যেতে হচ্ছে। এই বাক্যটাতেই তো পুরো সম্পর্কের ভাঙনটা স্পষ্ট।
যেখানে বিশ্বাস থাকার কথা সেখানে কেবল সন্দেহ। আর যখন একজন মানুষ কোনো দোষ না করেও বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, তখন তার আত্মবিশ্বাসটা তলানিতে এসে ঠেকে। সে নিজেকেই অপরাধী ভাবতে শুরু করে। এই মানসিক নির্যাতনটা শারীরিক আঘাতের চেয়েও অনেক বেশি গভীরে ক্ষত তৈরি করে। আর এই ডিজিটাল আদালত থেকেই কি সন্দেহের জালটা বাস্তব জীবনে ছড়িয়ে পড়ে? কারণ এরপরই আমরা দেখি ছেলেটি তার টিউশন ক্লাস নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে। ঠিক ধরেছেন। নিয়ন্ত্রণ যখন ডিজিটাল জগতে প্রতিষ্ঠা পেয়ে যায়, তখন নির্যাতনকারী বাস্তব জগতেও তার পরিধি বাড়াতে চায়। শিক্ষকের সঙ্গে মেয়েটির স্বাভাবিক কথোপকথন, যেমন শিক্ষক যখন ওর উত্তরে প্রশংসা করে, গুড বলেন, সেটাও ছেলেটির কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সে প্রশ্ন করে, ওই গুড কিসের জন্য ছিল? উনি কি তোমাকে এক্সট্রা অ্যাটেনশন দিচ্ছেন? এটা শুনতে অ্যাবসার্ড লাগলেও নির্যাতনকারীর মন এভাবেই কাজ করে। সে শিকারের জগৎটাকে যতটা সম্ভব ছোট করে আনতে চায়। এবং শেষ পর্যন্ত সে সফলও হয়। সবার সামনে মেয়েটিকে অপমান করে তার টিউশন যাওয়া বন্ধ করে দেয়। এটা বিচ্ছিন্নকরণের একটা ক্লাসিক কৌশল। তবে শুধু কৌশল বললে ভুল হবে। এটা আসলে শিকারের আত্মপরিচয় মুছে ফেলার একটা প্রক্রিয়া। আচ্ছা। যখন মেয়েটির টিউশন বন্ধ হয়ে যায়, সে শুধু একজন শিক্ষক বা পড়ার জায়গা হারায় না, সে তার ভালো ছাত্রী পরিচয়টাও হারায়। তার বন্ধুদের থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। নির্যাতনকারী তখন সেই শূন্যস্থানটা নিজের পরিচয় দিয়ে পূরণ করে দেয়। তোমার আর কাউকে দরকার নেই, তুমি শুধু আমার। একদম। আর মেয়েটি যখন প্রতিবাদ করার চেষ্টা করে, তখন তাকে কি বলা হয়? তুমি খুব সেন্সিটিভ, অথবা আমি তোমাকে ভালোবাসি বলেই তো এত চিন্তা করি। গ্যাসলাইটিং, অর্থাৎ শিকারকে এমনভাবে ম্যানিপুলেট করা যাতে সে নিজের বিচারবুদ্ধি, নিজের অনুভূতিকেই সন্দেহ করতে শুরু করে। ঠিক তাই। তাকে ভাবতে বাধ্য করা হয় যে সমস্যাটা তারই, তার রাগ, তার কষ্ট, সবই আসলে তার অতিরিক্ত সংবেদনশীলতার ফল। এই পর্যায়ে এসে নির্যাতিত ব্যক্তি বাস্তবতার সঙ্গে নিজের যোগসূত্র হারিয়ে ফেলে। মানসিক নির্যাতনের পর গল্পে প্রথম শারীরিক আঘাতের ঘটনাটি আসে। একটি অজানা ফোন নম্বর থেকে আসা কলকে কেন্দ্র করে ছেলেটি তাকে প্রকাশ্য রাস্তায় চড় মারে। কিন্তু আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে দুটো বিষয়। এক, আশেপাশের লোকজনের উদাসীনতা, তার এটাকে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যায়। আর দুই, মেয়েটির নিজের প্রতিক্রিয়া। সে নিজেকেই দোষারোপণ করে। হ্যাঁ, সে ভাবে আমি হয়তো ওকে উস্কে দিয়েছি। এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, সমাজের উদাসীনতা। পারিবারিক বা ব্যক্তিগত বিষয় বলে পাশ কাটিয়ে যাওয়াটা আসলে নির্যাতনকারীকে একরকম ছাড়পত্র দেয়। ঠিক। আর দ্বিতীয়ত, মেয়েটির আত্মদোষারোপ। এটা নির্যাতনের একটা খুব সাধারণ কিন্তু মর্মান্তিক পরিণতি। নির্যাতিত ব্যক্তি ভাবতে শুরু করে দোষটা তারই, কারণ এটা ভাবা খুব কষ্টকর যে ভালোবাসার মানুষটা কোনো কারণ ছাড়াই তার ওপর অত্যাচার করছে। এর চেয়ে এটা ভাবা সহজ যে আমি যদি ভুলটা না করতাম তাহলে হয়তো এমনটা হতো না। একদম। এই ভাবনাটা তাকে এক ধরনের মিথ্যে নিয়ন্ত্রণের অনুভূতি দেয়, যেন সে নিজের আচরণ পাল্টে পরিস্থিতি ঠিক করে ফেলতে পারবে। আর এই আশাতেই সে সম্পর্কটা থেকে বেরোতে পারে না। এই চরের পর কি মেয়েটির মধ্যে কোনো বড় পরিবর্তন আসে? গল্পে মনে হয় এরপর থেকে সে যেন প্রতিবাদ করাটাই ছেড়ে দেয়। হ্যাঁ, প্রথম শারীরিক আঘাত একটা সীমানা পুরোপুরি ভেঙে দেয়। এরপর নির্যাতনকারীর ভয় কমে যায়। সে বুঝতে পারে এটা করেও পার পাওয়া সম্ভব। আর মেয়েটির দিক থেকে গল্পে যেমন লেখা আছে, ব্যথাটাই স্বাভাবিক হয়ে গেছে। সে আর কাঁদেও না, প্রতিবাদও করে না। না, ভয় তার জীবনের একটা রুটিন হয়ে যায়। সে ছেলেটির মেজাজ বুঝে কথা বলে, হাসা বা কথা বলা কমিয়ে দেয়, বন্ধুদের এড়িয়ে চলে। সে ধীরে ধীরে একটা খোলসের মধ্যে ঢুকে যায়। এই পর্যায়টাকে কি মনস্তত্ত্বের ভাষায় কিছু বলা হয়, যখন একজন মানুষ পালানোর সব রাস্তায় বন্ধ দেখে? হ্যাঁ, একে বলে লার্নড হেল্পলেসনেস বা অর্জিত অসহায়ত্ব। আচ্ছা। এটা অনেকটা সেই সার্কাসের হাতির মতো, যাকে ছোটবেলায় সরু দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তখন তার সেই দড়ি ছেঁড়ার ক্ষমতা ছিল না। বড় হয়ে তার শরীরে অনেক শক্তি, সে চাইলেও দড়ি ছেড়ে ফেলতে পারে, কিন্তু সে চেষ্টাই করে না। কারণ তার মন মেনে নিয়েছে যে সে বন্দী। ঠিক, মেয়েটির অবস্থাও ঠিক সেরকমই হয়ে গিয়েছিল। সে ভাবতে শুরু করে, ওকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আর এই অসহায়ত্বকে আরও বাড়িয়ে তোলার জন্যই কি ছেলেটির ওই বেপরোয়া বাইক চালানো? অবশ্যই, ওটা শুধু বেপরোয়া বাইক চালানো ছিল না, ওটা ছিল ভয় দেখানোর একটা লাগাতার কৌশল। তীব্র গতিতে বাইক চালিয়ে হঠাৎ ব্রেক করা, বিপজ্জনকভাবে ওভারটেক করা, এগুলো ছিল ক্ষমতার আস্ফালন। এই কাজগুলোর মাধ্যমে সে মেয়েটিকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিত যে তার জীবন মৃত্যু ছেলেটির হাতে। এটা ভালোবাসার প্রকাশ ছিল না, ছিল এক ধরনের মানসিক সন্ত্রাস।
আর এই সন্ত্রাসী গল্পের শেষে তার জীবন কেড়ে নেয়। সেই শেষ যাত্রার বর্ণনাটা খুব সংক্ষিপ্ত কিন্তু প্রচণ্ড প্রভাবশালী। বাইকে যেতে যেতে একটা সাধারণ তর্ক। হ্যাঁ, ছেলেটির হঠাৎ রেগে যাওয়া, ইচ্ছাকৃতভাবে একটা তর্ক শুরু করা হয়। ছেলেটি তীব্র গতিতে বাইক চালাতে চালাতে হঠাৎ ব্রেক করে এবং মাঝ রাস্তায় তাকে নামতে বলে। মেয়েটি নামার আগেই গল্পে যেমন লেখা আছে, একটা ধাক্কা। খুব জোরে নয়, কিন্তু পতনের জন্য যথেষ্ট। মেয়েটির শরীরটা এক মুহূর্তের জন্য শূন্যে ভেসে ওঠে, তারপর রাস্তায় পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পর ছেলেটির প্রথম প্রতিক্রিয়া ছিল, আমি শুধু রেগে গিয়েছিলাম। এই শুধু শব্দটা আমার কানে খুব বিঁধেছে। এই শুধু শব্দটাই সবথেকে ভয়ঙ্কর। এটা দেখায় যে সে তার কাজের বহাবহতা বা তার দায় স্বীকার করতে অক্ষম। তার কাছে নিজের রাগটাই সবথেকে বড়, মেয়েটির জীবন নয়। ঠিক। ধাক্কাটা হয়তো পরিকল্পিত খুন ছিল না, কিন্তু সেই মুহূর্তের নিয়ন্ত্রণ, ক্ষমতা এবং রাগের যে বিস্ফোরণ, সেটাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এটা একটা চূড়ান্ত অধ্যত্বের প্রকাশ, যেখানে অন্য মানুষের জীবনের কোনো দামই নেই। আর সবচেয়ে মর্মান্তিক হল এর পরিণতি। মেয়েটির পরিবার ভেঙে পড়ে, বাবা মা স্তব্ধ, আর পুলিশি তদন্তে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে ফাইল বন্ধ করে দেওয়া হয়। রিপোর্টে বলা হয়, রাস্তা ভেজা ছিল, ভাগ্য খারাপ ছিল, কিন্তু মাইনও ধরে চলা মানসিক অত্যাচার, হুমকি, ভয় এসবের কোনো উল্লেখ থাকে না। এটাই গল্পের সবচেয়ে বাস্তবসম্মত এবং হতাশাজনক দিক। আমাদের আইন ব্যবস্থা বেশিরভাগ সময়ে শেষ ঘটনাটা দেখে, তার পেছনের দীর্ঘ ইতিহাসটা দেখে না। মানসিক অত্যাচারের কোনো দাগ শরীরে থাকে না, এর কোনো প্রমাণ জোগাড় করা খুব কঠিন। তাই দুর্ঘটনা শব্দটা খুব সুবিধাজনক। এই একটা শব্দ দিয়ে একটা দীর্ঘ অপরাধের ইতিহাসকে মুছে ফেলা যায়। কারণ সত্যিটা খুব অস্বস্তিকর। আর দুর্ঘটনা শব্দটা সবাইকে দ্রুত জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সহজ অজুহাত দেয়। তাহলে আমরা দেখলাম কিভাবে আমি তোমাকে রক্ষা করব বলে শুরু হওয়া একটা সম্পর্ক ধীরে ধীরে ভয়ের অন্ধকারে তলিয়ে গেল এবং একটা মেয়ের জীবন কেড়ে নিল। গল্পটা আমাদের ভালোবাসার নামে চলা নিয়ন্ত্রণের সেই সূক্ষ্ম লক্ষণগুলো চিনতে শেখায়। হ্যাঁ, একটা মেসেজের উত্তর দিতে দেরি হওয়া থেকে শুরু করে বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পর্যন্ত ছোট ছোট সংকেতগুলো কতটা মারাত্মক হতে পারে। আর এই গল্পটা একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। আমাদের সমাজে এমন কত সম্পর্ক আছে যেখানে মেয়েরা প্রতিনিয়তভাবে ও আমাকে ভালোবাসে বলেই তো এমন করে? কতজন ভয়কে মানিয়ে নেওয়া বা কম্প্রোমাইজ ভেবে একটা বিষাক্ত সম্পর্ককে বছরের পর বছর ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে? এই গল্পটা শুধু একটা মেয়ের নয়, এটা সেই সব মেয়েদের গল্প যারা ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা ভয়কে চিনতে দেরি করে ফেলে। গল্পটি শেষ হয় একটা অসাধারণ লাইন দিয়ে, যে ভালোবাসা রক্ষা করে না তা ভালোবাসা নয়, অপরাধ। কিন্তু আইন তাকে বলেছিল দুর্ঘটনা। আর এটাই আমাদের চূড়ান্ত ভাবনার বিষয়। সমাজ এবং আইন কি ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা এই অপরাধকে চিনতে আদৌ প্রস্তুত? এমন কত দুর্ঘটনা আসলে দীর্ঘদিনের নীরব অত্যাচার আর ভয়েরই শেষ পরিণতি? আমরা যখন এই ধরনের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিই, তখন কি আমরাও সেই অপরাধ ঢাকার অংশীদার হয়ে যাই না?